এদিকে গোপালগঞ্জে আওয়ামী লীগের অ্যাকশন শুরু। খুব শীঘ্র দেশে ফিরছেন শেখ হাসিনা। প্রমাণসহ ফেঁসে গেলেন তাজুল ইসলাম। অবশেষে শেখ হাসিনার ফাঁসির রায় বাতিল। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় মিছিল করেছেন বিপুল নেতাকর্মীরা লাঠি সোঁটা হাতে কোটালীপাড়া উপজেলা সদরে এসে সমবেত হন। উপজেলা সদরের সব সড়ক লোকারণ্য হয়ে পড়ে। দুপুরে বের করা হয় বিক্ষোভ মিছিল। আওয়ামী লীগ দাঁড়িয়ে গেছে। আওয়ামী লীগ কখনোই কোণঠাসা হয়ে থাকার মতো সংগঠন না, অলরেডি দাঁড়িয়ে গেছে এবং বঙ্গবন্ধু কন্যা অতি দ্রুতই বাংলাদেশে ফিরবেন। বাংলাদেশে ফিরলে তখন দেখবেন লড়াই সংগ্রাম রাজপথ উত্তাল কিভাবে করতে হয়। তারেক রহমানই বাংলাদেশ আওয়ামী লীগের ব্যান উঠাবে, তারেক রহমানই বাংলাদেশ থেকে পালাবে। শেখ হাসিনার মামলার রায় কিছুতেই এর পরবর্তী পর্যায়ে গিয়ে বা উচ্চ আদালতে টিকিয়ে রাখা সম্ভব হবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষে। এখন তাজুল ইসলাম দেশে ফিরবেন কিনা, দেশে ফিরলে তাদের আইনজীবীর লাইসেন্স বাতিল করা উচিত কিনা, সে প্রশ্নেরও উত্তর দিতে হবে আইনমন্ত্রী আসাদুজ্জামান সহ বিএনপি সরকার। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় মিছিল করেছেন বিপুল নেতাকর্মী। সকালের দিকে পৌরসভা ও 11টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা লাঠি সোঁটা হাতে কোটালীপাড়া উপজেলা সদরে এসে সমবেত হন। উপজেলা সদরের সব সড়ক লোকারণ্য হয়ে পড়ে। দুপুরে বের করা হয় বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধুর মোরালের সামনে দাঁড়িয়ে উপজেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শপথ নেন। শপথ বাক্য পাঠ করান কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ। দেখেছেন সারা বাংলাদেশে জ্বালাও পোড়াও করে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরের ভিতরে রেখে পুড়িয়ে মেরেছে। সারা দেশ আজকে কোনো আইন শৃঙ্খলা নাই। আজ পর্যন্ত কালকে রাত্রেও আমাদের এই এলাকায় ডাকাত এসেছে। সারা ঢাকা শহরে শুধু আওয়ামী লীগের লোকজনের বাড়িতে ডাকাতি হচ্ছে। আমরা সেই তারই প্রতিবাদে জ্বালাও পোড়াও সহ আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে এই বাংলার মাটিতে ফিরিয়ে আনার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা সংগ্রাম শুরু করেছি। আমাদের এক দফা শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো, যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে আনতে পারবো আমাদের আন্দোলন চলবে। আমাদের কোনো বিভেদ নাই, আমরা ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করব, নিরস্ত্রভাবে অহিংসভাবে আমরা এই আন্দোলন করব। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি.এম. শাহাবুদ্দিন আজম, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ দাঁড়িয়ে গেছে। আওয়ামী লীগ কখনোই কোণঠাসা হয়ে থাকার মতো সংগঠন না, অলরেডি দাঁড়িয়ে গেছে এবং বঙ্গবন্ধু কন্যা অতি দ্রুতই বাংলাদেশে ফিরবেন। বাংলাদেশে ফিরলে তখন দেখবেন লড়াই সংগ্রাম রাজপথ উত্তাল কিভাবে করতে হয়। অনেকেই বলতে পারেন আওয়ামী লীগ তো নিষিদ্ধ সংগঠন, নিবন্ধন স্থগিত, তারেক রহমান তো এটার প্রত্যাহার করবে না, এটার সুরাহা করবে না। দেখেন, তারেক রহমানের খুব দ্রুত বাংলাদেশে পতন হবে। এখন অনেকে এটাকে রূপকথার গল্প বলতে পারেন স্বাভাবিক, কিন্তু কেন পতন হবে আমি আপনাদেরকে ঘটনাগুলো একটু খুলে বলি। প্রথমত, সাপ্লাই চেইন, বাংলাদেশের যে সাপ্লাই চেইন আছে সেটা অলরেডি বিপর্যস্ত, এটা যে কোনো সময় কলাপস করবে। দ্বিতীয়ত, বাংলাদেশের অর্থনীতি যে কোনো সময় কলাপস করবে। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কি? রেমিটেন্স। মধ্যপ্রাচ্য উত্তাল, দুবাই, সৌদি আরব, কাতার, কুয়েত, সবগুলা দেশ উত্তপ্ত, সবগুলা দেশ যুদ্ধ বিধ্বস্ত, ইরান ক্রমাগত হামলা চালাচ্ছে। এইসব দেশে যারা রেমিটেন্স যোদ্ধা ছিল আমাদের, তারা কিন্তু অলরেডি অনেকে দেশে ফিরে চলে গেছে, কারণ সেখানে কাজ নাই, সেখানে যুদ্ধ বিধ্বস্ত অবস্থা, সেখানে স্বাভাবিক জীবনযাপন করাই সমস্যা হয়ে গেছে, সেখানে তো কাজ করতে পারবে না। এবং বাংলাদেশের অর্থনীতির একটা বিশাল অংশ যে রেমিটেন্স, এটা কিন্তু মধ্যপ্রাচ্য থেকে আসে। সুতরাং মধ্যপ্রাচ্য যদি বন্ধ হয়ে যায়, অর্থনীতিতে একটা বিশাল চাপ পড়বে। এবং গার্মেন্টস শিল্প বাংলাদেশের অর্থনীতির দ্বিতীয় চালিকা শক্তি, বাংলাদেশের গার্মেন্টস খাত অলরেডি ধ্বংসের পথে। অসংখ্য গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে এবং গার্মেন্টসের যে কাঁচামাল এবং যে জ্বালানি, সবকিছুর সংকট দেখা দিয়েছে। ভারত থেকে কাঁচামাল আনতে পারতেছে না, অর্থের অভাব, গার্মেন্টস ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নিচ্ছে, তারা অনেকে গার্মেন্টস প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে দেশের বাইরে পাড়ি জমাচ্ছে। সবকিছু মিলিয়ে একটা জঘন্য অবস্থা। বাংলাদেশের গার্মেন্টস যেখানে এশিয়াতে টপ 3-এর মধ্যে ছিল, সেখানে কিন্তু এখন সে অবস্থান একদম নিম্নগামী। সুতরাং গার্মেন্টস বন্ধ, রেমিটেন্সের অবস্থা খারাপ, অর্থনীতি বিকলাঙ্গ এবং যে বেকারত্ব বাড়তেছে বাংলাদেশে, সকল সেক্টরে ঘুষ অতিরিক্ত দেওয়া লাগতেছে, মানুষ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে, মানুষ প্রতিষ্ঠান চালাইতে পারতেছে না, বিএনপির সীমাহীন দুর্নীতি, বিএনপির সীমাহীন চাঁদাবাজিতে অধিষ্ঠিত হয়ে গেছে সবাই। সবকিছু মিলে বাংলাদেশের অর্থনৈতিক সেক্টর বিপর্যস্ত, যে কোনো সময় অর্থনীতি কলাপস করবে। এবং বাংলাদেশের রেমিটেন্স তো বললামই আমি, যেটা সবকিছু মিলিয়ে ভাই
দেশের অবস্থা জগা খিচুড়ি এবং দেশে যেভাবে আইন শৃঙ্খলার অবনতি ঘটতেছে, আইন শৃঙ্খলা নাই বললে চলে, পুলিশের অপারগতা, পুলিশ কার্যকরী ভূমিকার মধ্যে নাই, সুতরাং আইন শৃঙ্খলার অবনতি, অর্থনৈতিক কলাপস, সাপ্লাই চেইন এটা নষ্ট হয়ে গেছে এবং তারেক রহমান বিপদে পড়লে সেনাবাহিনী কখনোই তাকে সহায়তা করবে না, এটুকু নিশ্চিত আপনারা থাকতে পারেন। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্যিক চুক্তি করা হয়েছে, এই চুক্তি যদি বাংলাদেশের সাধারণ মানুষ জেনে যায়, বাংলাদেশের সাধারণ মানুষ যদি বুঝে যায় যে এই চুক্তি আমাদের দেশকে বিক্রি করে দেওয়া হয়েছে চুক্তির মধ্য দিয়ে, তখন দেখবেন বাংলাদেশে একটা বিস্ফোরণ ঘটবে। আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয়, জ্বালানি সংকটের ফলে বাংলাদেশের রাজধানী ঢাকার মধ্যে যে পাঠাও ড্রাইভাররা আছে, মানে যারা বাইক চালায়, রাইড শেয়ার করে, এরা কিন্তু তাদের পরিবার চালায় রাইড শেয়ারের মধ্যে দিয়ে, অনেকেই মাস শেষ হয়তো বা 20,000 30,000 মতো আয় করে। কিন্তু যখন জ্বালানি সংকট দেখা দিচ্ছে, এখন পাঠাও ড্রাইভাররা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেছে, তারা কোনো পেট্রোল পাম্পে সিরিয়াল পাচ্ছে না, তেল পাচ্ছে না, তাদের পরিবার কিন্তু বিপর্যস্ত, তাদের সন্তানের চিকিৎসার ব্যয় মেটাতে পারে না, তাদের পরিবারের যে বাবা মা তাদের জন্য ওষুধ কিনতে পারে না, তাদের জীবন ব্যয় মেটানোর জন্য যতটুকু অর্থ প্রয়োজন সেটা তারা উপার্জন করতে পারতেছে না। কারণ 6 ঘন্টা যদি আপনি লাইনে দাঁড়িয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কখন তেল নেবেন, কখন আপনি 300 টাকার তেল দিয়ে কয়টা রাইড শেয়ার করবেন, কয় টাকা পাবেন। সেই ক্ষেত্রে ঢাকা শহরে এই একটা বিশাল সংকট দেখা দেবে। এখন আমি যতটুকু সংবাদ পেয়েছি, ঢাকা শহরে প্রায় 2 লক্ষ পাঠাও রাইডার আছে, অর্থাৎ রাইড শেয়ার করে বাইকের মাধ্যমে। এই 2 লক্ষ ব্যক্তির জীবন যখন বিপর্যস্ত হবে, এই 2 লক্ষ ব্যক্তি যখন তার পরিবারের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে পারবে না, এই 2 লক্ষ মানুষ যখন তার সন্তান, তার বাবা মায়ের চিকিৎসার ব্যয় মেটাতে পারবে না, এই 2 লক্ষ মানুষ যখন তাদের দুবেলা দুমুঠো খাবার খেতে পারবে না, তখন কিন্তু একটা এরাই ঘটাবে। বাংলাদেশ আওয়ামী লীগের কিচ্ছু করতে হবে না, এই সরকারকে অপ্রাসঙ্গিক করতে, এই সরকারকে ফেলে দিতে এই পাঠাও রাইড যারা শেয়ার করে তারাই এনাফ। আমার কথাটা আজ থেকে 4 মাস পর মিলিয়ে নেবেন যে পাঠাও রাইডাররা ঢাকা শহরে একটা ঘটাবে এবং এই ফলে তারেক রহমানের গদি লড়বড় হয়ে যাবে। এই গদি রক্ষার জন্য পুলিশ আসবে না, সেনাবাহিনীও আসবে না, একটু আপনারা মাথায় রাখবেন। সুতরাং যারা ভাবছেন আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে, আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে, আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যাবে, আপনারা ভুলের সাগরে ভাসমান। তারেক রহমানই বাংলাদেশ আওয়ামী লীগের ব্যান উঠাবে, তারেক রহমানই বাংলাদেশ থেকে পালাবে এবং কোথায় পালাবে সেটা সময় বলে দেবে। আমরা কিছু বলতেছি না, আমরা কোনো হুমকি ধামকি দিচ্ছি না, আমরা জাস্ট বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাংলাদেশের যে মূল সেক্টরগুলা, অর্থনীতি, সাপ্লাই লাইন, বেকারত্ব, আইন শৃঙ্খলা, জ্বালানি সংকট, এই কয়টা বিষয় একসাথে যখন বিক্রিয়া করবে রাসায়নিক বিক্রিয়ার মতো, তখন জনাব তারেক রহমান এই রাসায়নিক বিক্রিয়ার মধ্যে পড়ে তিনি একুল দুকুল হারাবেন। অনেকেই ভাবছেন আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের কার্যক্রম নাই, আওয়ামী লীগের কার্যক্রমে অংশ নিলে জেল দেওয়া হবে, 6 মাস থেকে 14 বছর পর্যন্ত জেলের বন্দোবস্ত করা হয়েছে, নতুন যে আইন পাশ করা হয়েছে সংসদে, এর মাধ্যমে অনেকেই চুপসে গেছেন, অনেকেই শঙ্কিত, অনেকেই ভাবছেন আদৌ কি দল ব্যাক করতে পারবে কিনা, তারেক রহমান যেভাবে ফেসিজম কায়েম করতেছেন সেক্ষেত্রে আওয়ামী লীগ কি দাঁড়াতে পারবে কিনা, এই ধরনের অনেক কথা আপনাদের মনের মধ্যে ঘুরতেছে, অনেক প্রশ্ন আপনাদের মনের মধ্যে ঘুরতেছে। অনেকে আমাকে বলেছেন যে আওয়ামী লীগ কি আদৌ সহসায় ফিরতে পারবে কিনা, শেখ হাসিনা কি দেশে ফিরতে পারবেন কিনা, এই ধরনের অনেক কথা আপনারা বলতেছেন, আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতেছে। এটা খুব স্বাভাবিক জায়গাটায়, কারণ যেভাবে নির্যাতন নিপীড়নের মাত্রা বাড়ানো হচ্ছে, যেভাবে অসম্মান অবদস্থ করা হচ্ছে শুধুমাত্র সমর্থন করার কারণে, যেভাবে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করা হয়েছে, আপনাদের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে, আপনারা ঠিক মতো চলতে পারেন না, দেশের যে অবস্থা এর মধ্যে আপনাদের আর অবস্থা খুব জঘন্য, সবকিছু মিলিয়ে আপনারা হতাশার মধ্যে ডুবে যাচ্ছেন। আপনাদের উদ্দেশ্যে কিছু বিষয় আমি বলি। আওয়ামী লীগের 3য় প্রজন্ম দাঁড়িয়ে গেছে, 3য় প্রজন্মের হাত ধরে বাংলাদেশ আওয়ামী লীগ সুসংগঠিত হবে। এটা কিন্তু অনেক বড় সত্য একটা কথা, এর থেকে বড় সত্য কথা এই মুহূর্তে নাই। 3য় প্রজন্ম আমরা দাঁড়িয়ে গেছি, আমাদের পরবর্তী প্রজন্ম আছে জেনজি, তারাও দাঁড়িয়ে গেছে। আমি কিন্তু জেনজি না। ধরেন বাংলাদেশ আওয়ামী লীগ 20 বছর ক্ষমতায় আসতে পারলো না। আপনারা অনেকে যারা ভাবছেন আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, আওয়ামী লীগের নামগন্ধ মুছে যাবে, আওয়ামী লীগ মুসলিম লীগ হবে, আপনারা ভুল ভাবছেন। আওয়ামী লীগ কিন্তু শুধুমাত্র একটা সংগঠন না, আওয়ামী লীগ একটা বিশাল অনুভূতি, যে অনুভূতিকে কখনোই গলা টিপে চাপ প্রয়োগ করে হত্যা করা যায় না। আমার বয়স 30, আগামী 20 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তখন আমার বয়স হবে 50। ধরেন আমার চ্যাপ্টার ক্লোজ, যেহেতু বাংলাদেশের গড়ায়ু কম, আমি ধরেন ক্লোজ। এখন আমার যে ছেলে হবে বা আমার ছেলের যে ছেলে হবে, তারা কিন্তু জন্মগতভাবে আওয়ামী লীগ করবে। আমার বাবা আওয়ামী লীগের নেতা ছিল, দাদা আওয়ামী লীগের নেতা ছিল, আমার বাবা আওয়ামী লীগ করেছে, সুতরাং আমার যে সন্তান হবে সেও বংশ পরম্পরায় কিংবা উত্তরাধিকার সূত্রে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করবে এবং তার যে সন্তান হবে সেও বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিটাই করবে। এখন আওয়ামী লীগের যে 3য় প্রজন্ম দাঁড়িয়ে গেছে, এই প্রজন্মের হাত ধরে যদি আওয়ামী লীগ সুসংগঠিত হয় এবং যদি ক্ষমতায় নাও আসতে পারে, আমাদের এই 3য় প্রজন্মের পর যে প্রজন্ম আসবে এবং তারপরে যে প্রজন্ম আসবে, তাদের হাত দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে ক্ষমতায় আসবে। এই মুহূর্তে যারা অন্যায়ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের উপর নির্যাতন করতেছেন, নিপীড়ন করতেছেন, খুন করতেছেন, গুম করতেছেন, ধর্ষণ করতেছেন, দখল করতেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের সহায় সম্পত্তি, বাড়িঘর, প্রতিষ্ঠান, এগুলোর বিচার আমাদের প্রজন্ম না করতে পারি, 4র্থ প্রজন্ম কিংবা 5ম প্রজন্মের যারা নেতৃত্ব দিবে তারা কিন্তু করবে। এটা আপনারা নিশ্চিত থাকেন, বাংলাদেশ আওয়ামী লীগকে মুছে ফেলার সাধ্য ওই ডিপ স্টেট, ওই আইএসআই, ওই সিআইএ কারোর নাই। যদি থাকতো এই 2 বছরে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে পারতো, পেরেছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা দাঁড়িয়ে গেছে না। আমি সবসময় ভাবতাম ছাত্রলীগে মনে হয় আদর্শিক নেতাকর্মীদের অনেক সংকট, অনেক অভাব, কিন্তু 5 আগস্টের পর আমার এই ধারণা সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত হয়েছে। 5 আগস্টের পর আওয়ামী লীগের একটা প্রজন্ম যেভাবে আদর্শিক জায়গা থেকে দাঁড়িয়ে গেছে, দেখেন একটা জিনিস খেয়াল করেন, খুন করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে পরিবারদেরকে, তারপরেও
ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু মিছিল মিটিং করতেছে, তারা কিন্তু লড়াই সংগ্রাম করতেছে, তারা কিন্তু পোস্টার ব্যানার ফেস্টুন লাগাচ্ছে। গত 15 বছর যাদেরকে দমিয়ে রাখা হয়েছিল, যাদেরকে সংগঠনে কোনো প্রকার মূল্যায়ন করা হয়নি, যাদেরকে সংগঠন থেকে বিতাড়িত করা হয়েছিল, তারা কিন্তু দাঁড়িয়ে গেছে। গত 15 বছর ঢাকা শহরে যারা ব্যানার ফেস্টুনে সয়লাভ করে ফেলতো, ঢাকা শহর যাদের ব্যানার ফেস্টুনের যন্ত্রণায় রাস্তাঘাটে বের হওয়া যেত না, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর উত্তর, তারা কিন্তু কোনো প্রকার ব্যানার ফেস্টুন ঢাকা শহরে লাগাচ্ছে না, লাগাবেও না, কারণ তারা তো আদর্শিক রাজনীতি ওইভাবে করে নাই। তারা সবসময় স্বার্থে রাজনীতি করেছে। এদের মধ্যে অনেকে আদর্শিক আছে, তারা হয়তোবা কোনো কারণে করতে পারে না, কোণঠাসা হয়ে আছে, কিংবা তাদের যারা দলীয় নেতাকর্মী আছে কিংবা সমর্থক আছে তারা রিস্ক নিতে পারতেছে না। সেই জায়গা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন ঢাকা শহরে ব্যানার ফেস্টুন করতে পারতেছে না, কিন্তু অনেকে আবার করতেছে। গতকাল কতগুলা ফুটেজ পাইলাম আমি, কেন্দ্রীয় যুবলীগের একজন মেম্বার, তিনি ঢাকা শহরে অনেকগুলো ব্যানার ফেস্টুন করেছেন, আপনারা স্ক্রিনে ছবিগুলো দেখতে পাচ্ছেন। আমার কাছে ভালো লেগেছে যে এরকম একটা সংকটকালীন মুহূর্তে এসে কেন্দ্রীয় যুবলীগের একজন সদস্য তিনি অনেকগুলো ব্যানার ফেস্টুন করেছেন। এরকম শুরু হয়েছে, ধীরে ধীরে এটা বাড়বে, ক্রমান্বয়ে বাড়বে, এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে তৃতীয় প্রজন্ম, এই তৃতীয় প্রজন্মের হাত ধরে বাংলাদেশ আওয়ামী লীগ আবার সুসংগঠিত হবে, আবারও ক্ষমতায় আসবে। সুতরাং আপনারা যারা হতাশাগ্রস্ত হচ্ছেন তারা হতাশ হবেন না। বস্তা ভর্তি টাকার বিনিময়ে রাজসাক্ষী বানানো, টাকা চেয়ে জামিন করানোর প্রতিশ্রুতি দেওয়া সহ নানা অভিযোগ ওঠার পর এখন রীতিমতো তদন্তকারী দল জামিনের বিনিময়ে কোটি টাকার ঘুষ চাওয়ার যে কল ফাঁস হয়েছিল সেই টেলিফোন কলের সত্যতা পেয়েছে। তার মানে তাজুল ইসলামের প্রসিকিউশন টিমের সদস্য সাইমুম রেজা তালুকদার চট্টগ্রামের মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় আটককৃত আওয়ামী লীগের সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীর স্ত্রী এবং আইনজীবী রিজওয়ানা ইউসুফের কাছে সাইমুম রেজা তালুকদার ফোনে 1 কোটি টাকা ঘুষ দাবি করছেন এমন একটা রেকর্ডিং যে ফাঁস হয়েছিল মার্চ মাসে, সেটা এখন প্রমাণিত বলে বলছে নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এবং তিনি বলছেন যে যেই ফ্যাক্ট ফাইন্ডিং টিমটি বা তদন্তকারী দলটি এই কল রেকর্ড ফাঁসের পর তারা গঠন করে দিয়েছিলেন, তারা এই কল রেকর্ডের সত্যতা পেয়েছে। ওই আওয়ামী লীগের সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীর পরিবার বলেছিল যে তাজুল ইসলামের প্রসিকিউশন টিম অন্তত 26 বার এই সাইমুম রেজা তালুকদারের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করেছিল, তাদের কাছে টাকা চেয়েছিল, কোটি টাকা ঘুষ দাবি করেছিল, যাতে তারা ABM ফজলে করিম চৌধুরীকে চট্টগ্রামের ওই মামলা থেকে জামিন দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তাজুল ইসলামের বিরুদ্ধে, তাজুল ইসলামের প্রসিকিউশন টিমের বিরুদ্ধে যে এরকম সব ভয়াবহ আর্থিক দুর্নীতি এবং কেলেঙ্কারির অভিযোগ এরই মধ্যে বিএনপি সরকারের কাছে আছে সেটার প্রমাণ পাওয়া যাচ্ছিল বা ধারণা করা যাচ্ছিল যখন বিএনপি সরকার গঠন করতে না করতেই 1 সপ্তাহেরও কম সময়ের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানায়। এবং চিফ প্রসিকিউটর পদ থেকে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার পরপরই সেদিনই তাজুল ইসলামের প্রসিকিউশন টিমের একজন সদস্য BM সুলতান মাহমুদ তিনি ফেসবুকে লেখেন যে তিনি রীতিমতো প্রসিকিউশন টিমের বিভিন্ন সদস্যদের রুমে দেখেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিভিন্ন মামলায় অভিযুক্ত ব্যক্তিদের পরিবারের সদস্যরা বস্তা ভর্তি টাকা নিয়ে ঢুকছেন এবং তার বিনিময়ে সেসব ব্যক্তিকে রাজসাক্ষী বানানো হয়েছে। শুধু তাই নয়, BM সুলতান মাহমুদ এমন অভিযোগও নিয়ে আসেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং তার প্রসিকিউশন টিমের অন্য সদস্যদের বিরুদ্ধে যে এমনকি শেখ হাসিনার মামলার যে রাজসাক্ষী পুলিশের তৎকালীন IG চৌধুরী আব্দুল্লাহ মামুন, তাকেও বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে রাজসাক্ষী বানিয়েছিলেন তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে থাকলে এবং যখন প্রমাণ মিলছে যে একটি কল রেকর্ড ফাঁস হয়ে গেছে, যেই কল রেকর্ডকে জেনুইন বলছেন বর্তমান চিফ প্রসিকিউটর, যেই কল রেকর্ড সত্য বলে প্রমাণ পাচ্ছেন তদন্তকারী ব্যক্তিবর্গ, তখন এই কোনো মামলাতেই চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের প্রসিকিউশন টিম আসলে সৎভাবে কর্মকাণ্ড পরিচালনা করেছিলেন কিনা সেটা প্রমাণ ব্যতি রেখে এখন কোনো মামলার রায় বা বিচার কাজ সম্পন্ন করা আইনিভাবে দেখলে মুশকিল হয়ে পড়বে নতুন প্রসিকিউশন টিমের জন্য কিংবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জন্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি যখন 2024 সালের 5ই আগস্টের পর আইনটি পাল্টে ফেলে 2024-এর জুলাই আগস্টের রাজনৈতিক আন্দোলনের সময় ঘটা ঘটনাবলীর বিচারের জন্য আবার গঠিত হয়, যেই আদালতে কিনা শেখ হাসিনার আমলে 1971 সালের যুদ্ধাপরাধের বিচার চলছিল এবং যেই আদালতে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের যখন 1971 সালের যুদ্ধাপরাধের দায়ে বিচার হচ্ছিল তখন তাদের পক্ষে আইনজীবী হিসেবে কাজ করছিলেন এই তাজুল ইসলাম, তখন 2024 সালের 5ই আগস্টের পর ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন এবং এখতিয়ার বদলে নতুন করে ওই আদালতকে শেখ হাসিনার বিচারের জন্য ব্যবহার করা এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের বিচারের ওই আদালতের চিফ প্রসিকিউটর হিসেবে তাজুল ইসলামকে নিয়োগ দান নিয়ে তখন থেকেই দেশে বিদেশে নানা আইন বিশেষজ্ঞরা কথা বলছিলেন। তারা বলছিলেন এটা সরাসরি তার ক্ষেত্রে এমন একটা স্বার্থের সংঘাত তৈরি করে
যে এটা নিশ্চিতভাবে এই আদালতে ঘটে যাওয়া যে কোনো বিচারকে পরবর্তীতে প্রশ্নের সম্মুখীন করবে। আর এখন কিনা সরকারের পালাবদল হবার পর, বিএনপি সরকার ক্ষমতা নেওয়ার পর দেখা গেল তাজুল ইসলাম শুধুমাত্র যে আওয়ামী লীগের বিরোধী রাজনৈতিক শিবিরের লোক বলে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা যায় তাই নয়, তিনি এবং তার ঘনিষ্ঠজনদের নিয়ে গঠিত প্রসিকিউশন টিম রীতিমতো টাকার লেনদেন করছিলেন। কাকে জামিন দেওয়া হবে, কাকে জামিন দেওয়া হবে না সেগুলো নির্ধারণে তার চেয়েও ভয়াবহ কথা, একেবারে শেখ হাসিনার মামলার রাজসাক্ষী সহ বিভিন্ন মামলায় কাদেরকে অভিযুক্ত করা হবে আর কাদেরকে রাজসাক্ষী বানানো হবে সেসব নিয়েও ওই অভিযুক্তদের পরিবারগুলোর সঙ্গে অর্থের লেনদেন করছিলেন তাজুল ইসলাম এবং তাজুল ইসলামের প্রসিকিউশন টিম। তাজুল ইসলাম তার অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তিবর্গকে নিয়েই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমটা গঠন করেছিলেন। কাজেই এই যে বিশ্ববিদ্যালয় শিক্ষক সাইমুম রেজা তালুকদার তাজুল ইসলামের প্রসিকিউশন টিমে জায়গা পেয়েছিলেন এবং তিনি প্রসিকিউশন টিমে বসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত ব্যক্তির আইনজীবীর সঙ্গে কি হলে আর কত টাকা হলে জামিনের ব্যবস্থা করে দেবেন তারা, এই নিয়ে 25-26 বার ফোন করে দর কষাকষি করছিলেন। সেটা যে এই প্রসিকিউশন টিমের একেবারে ছত্র ছায়া ছাড়া বা সম্মিলিত ঐক্যবদ্ধ একরকমের ভূমিকা ছাড়া সম্ভব নয়, সেটা সম্ভবত ধারণা করতে অসুবিধা হয় না। বিএম সুলতান মাহমুদ এই প্রসিকিউশন টিমের ভেতর থেকে যিনি মুখ খুললেন তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া মাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে, তিনি সরাসরি বলেছেন যে তাজুল ইসলাম চিফ প্রসিকিউটরের চেয়ারকে টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলামের নেতৃত্বাধীন সিন্ডিকেট এবং তিনি মোহাম্মদ তাজুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করে তার ওই ফেসবুকে লেখা মন্তব্যে আরো উল্লেখ করেছিলেন যে পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক শেখ আফজালুল হককে রাজসাক্ষী করা নিয়েও প্রশ্ন তোলার সুযোগ আছে। তিনি বলেছিলেন রংপুরের শহীদ আবু সাইদ হত্যাকাণ্ডে করা মানবতা বিরোধী অপরাধের মামলা থেকে একজন পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া এবং চাংখারপুল এলাকায় গুলি চালানোর নির্দেশ দেওয়া একজন পুলিশ কর্মকর্তাকে আসামি না করে সাক্ষী যে করা হয়েছে এসবও অর্থের বিনিময়ে হয়েছে বলে তিনি অভিযোগ করেছিলেন। সুলতান মাহমুদ এই যে তাজুল ইসলামের প্রসিকিউশন টিমের যেই সদস্য তাজুল ইসলাম সহ তার প্রসিকিউশন টিমের অন্য সদস্যদের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন, তিনি বলেন যে গত বছরের নভেম্বরের শেষ দিকে মানে 2025-এর নভেম্বরের শেষ দিকে আশুলিয়ার লাশ পোড়ানো মামলার আসামি এসআই আফজালুল হকের স্ত্রী সন্ধ্যার দিকে ভারী ব্যাগ নিয়ে প্রসিকিউটর তামিমের কক্ষে প্রবেশ করেন। বিষয়টি দেখার পর তাজুল ইসলামের কক্ষে গিয়ে তিনি সাথে সাথে তাকে তা জানিয়েছিলেন, কিন্তু তাজুল ইসলাম ওই ঘটনায় কোনো ব্যবস্থা নেন নাই, বরং বিএম সুলতান মাহমুদ যে একজন আসামি বা একজন অভিযুক্তের পরিবারের সদস্য বস্তা নিয়ে আরেক প্রসিকিউটরের রুমে ঢুকছেন সেটা দেখে তাকে রিপোর্ট করায় এই বিএম সুলতান মাহমুদকেই উল্টো ধমকাধমকি করেছিলেন। সুলতান মাহমুদ আরো লিখেছেন তামিম মানে আরেক প্রসিকিউটর তামিম তখন সবার সামনে এসআই আফজালের স্ত্রীর তার পক্ষে যাওয়ার বিষয়টি স্বীকার করেছিলেন। পরবর্তী সময়ে সেই আফজালকে রাজসাক্ষী করা হয়, বিচারে তাকে খালাস দেওয়া হয়। মনে রাখতে হবে শেখ হাসিনা এবং শেখ হাসিনার আমলের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের যে মৃত্যুদণ্ড হয় এবং সেই একই মামলায় আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয় তাকে যে মাত্র 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়, তার মধ্যেও কিন্তু এই চাংখারপুলের 6 হত্যাকাণ্ড এবং আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে হত্যাকাণ্ডের ঘটনার বিচার হয়েছে। কাজেই এসব দুর্নীতি যদি সত্যি ওই মামলায় ঘটে থাকে, শেখ হাসিনার মামলার রায় কিছুতেই এর পরবর্তী পর্যায়ে গিয়ে বা উচ্চ আদালতে টিকিয়ে রাখা সম্ভব হবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন প্রসিকিউশন টিমকে মানে চিফ প্রসিকিউটর হিসেবে এখন যেই বিএনপি পন্থী আইনজীবীকে নিয়োগ দিয়েছে বিএনপি সরকার, সেই আমিনুল ইসলামকে এখন তদন্তের মাধ্যমে এই সিদ্ধান্তে পৌঁছতে হবে যে ওই মামলাগুলোর ক্ষেত্রে প্রসিকিউশন টিম সত্যি যেসব অভিযোগ এসেছে সেসব অপরাধে যুক্ত ছিল না, মানে টাকার বিনিময়ে কাউকে রাজসাক্ষী করেনি, টাকার বিনিময়ে এর আগে কাউকে জামিন দেওয়ার ঘটনা ঘটেনি। বর্তমান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেছেন যে তারা কল রেকর্ডটা যে জেনুইন সেটা এরই মধ্যে সিদ্ধান্তে পৌঁছেছেন বটে, কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং টিম বা তদন্তকারী কমিটিটি এখনো তদন্ত অব্যাহত রেখেছে যে কোনো টাকার লেনদেন হয়েছে কিনা। কদিন আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছিলেন যে তাজুল ইসলামকে নাকি খুব শিগগিরই ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি ডাকবে। এই কথা জানিয়ে এটাও বলেছেন তাজুল ইসলামকে তখনই ডাকা যাবে যখন তিনি বিদেশ থেকে দেশে ফিরবেন। তার মানে তাজুল ইসলামের বিরুদ্ধে এমন সব গুরুতর ভয়াবহ অভিযোগ উঠবার পরেও বাংলাদেশের ইতিহাসের অন্যতম সব স্পর্শকাতর মামলা যে আদালতে চলছে সে আদালতের চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে এমন সব ভয়াবহ অভিযোগ তার সহকর্মীর তরফেই তোলা হলেও চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে বিএনপি সরকার বিদেশ যাত্রায় কোনো বাধা দেয় নাই, তিনি বিদেশ যেতে পেরেছেন। এখন তাজুল ইসলাম দেশে ফিরবেন কিনা, দেশে ফিরলে এই আইনজীবীরা
এ ধরনের ভয়াবহ দুর্নীতির সঙ্গে জড়িত হলে তাদেরকে আইনজীবী হিসেবে আর আদালতে প্র্যাকটিস করতে দেওয়া যায় কিনা, মানে তাদের আইনজীবীর লাইসেন্স বাতিল করা উচিত কিনা, সে প্রশ্নেরও উত্তর দিতে হবে আইনমন্ত্রী আসাদুজ্জামান সহ বিএনপি সরকারকে। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।